আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা বুঝতে হবে। এটা বুঝলে তোমাদের পুরো অ্যাকাউন্টিং বুঝতে, সামনের জীবনে পুরো অ্যাকাউন্টিং বুঝতে খুব সুবিধা হবে। দুতরফা দাখিলা পদ্ধতি কী জিনিস? সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহকে দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তো এখানে গুরুত্বপূর্ণ হলো এর জনক হলো লুকা পাসিওলি। এটা হলো এমসিকিউ আসে। লুকা পাসিওলি সাল হলো 1494। এই সালটা মনে রাখবা, নামটা মনে রাখবা। ইতালি। এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, আধুনিক হিসাব বিজ্ঞান, দুতরফা দাখিলা পদ্ধতি মানে আধুনিক হিসাব বিজ্ঞান, এটা ইতালিতে চালু হয়। তিনি একজন গণিতবিদ। উদাহরণ কি? অফিস কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে এই লেনদেনগুলোকে দুইটি পক্ষ নির্ধারণ করতে হবে। দুইটি পক্ষ কি? একটা হলো বেতন হিসাব আর একটা নগদান হিসাব। যেহেতু বেতন হিসাব ব্যয় বৃদ্ধি পাইছে সেই জন্য ডেবিট, আর নগদ যেহেতু কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, তাই ক্রেডিট। দুতরফার মূলনীতি বা বৈশিষ্ট্য কি? এটা হলো দ্বৈত সত্তা, মানে দুটো পক্ষ থাকবে, দাতা ও গ্রহীতা থাকবে। ডেবিট ও ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান করা, সামগ্রিক ফলাফল। এই পাঁচটা হলো বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা: পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, লাভ লোকসান নিরূপণ, গাণিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক অবস্থা নিরূপণ, ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ, ব্যয় নিয়ন্ত্রণ, মোট দেনা পাওনা পরিমাণ করা, সঠিক কর নির্ধারণ, সহজে প্রয়োগ, সর্বজনীন স্বীকৃত। এখন আমরা এই যে উদাহরণ, সেই উদাহরণের ব্যাখ্যা দেব। যে দুই তরফা দাখিলা পদ্ধতি, অফিস কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদান করা হলো। তো এটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম আমাদের কি বের করতে হবে? দুতরফা মানে দুটা পক্ষকে বের করতে হবে। তো দুটাকে পক্ষকে কিভাবে বের করব? দুটা পক্ষকে বের করার সহজ সূত্র আছে। সূত্র কি? সূত্র হলো লেনদেনকে প্রশ্ন করব। এটা হলো লেনদেন। অফিস কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো, এটা হলো লেনদেন। এই লেনদেনকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? কি আসলো, অথবা এই কি আসলো এর আর একটা হলো কি দেওয়া হলো আর কি গেল। সাধারণভাবে লেনদেন মানে কি? লেন এবং দেন, দেওয়া নেওয়া দেওয়া। তো সেই জন্য দুটা প্রশ্ন, কি আসলো অথবা কি দেওয়া হলো। এখানে কি হলো? বেতন দেওয়া হলো। কি দেওয়া হলো? বেতন দেওয়া হলো। তাহলে বেতন হিসাব। কি গেল? বেতন দিতে আমাদের কি গেল? নগদ টাকা গেল। 5,000 টাকা প্রদত্ত হলো, তাহলে নগদ টাকা গেল, তো নগদান হিসাব। তাহলে আমরা দুটা পক্ষ পেলাম। কি পেলাম? একটা বেতন হিসাব পেলাম আর একটা নগদান হিসাব পেলাম। তো এখন গুরুত্বপূর্ণ হলো হিসাব তো পেলাম, দুইটা পক্ষ পেলাম। এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা কিভাবে বুঝবো? এটা তো কঠিন জিনিস। তো কঠিন জিনিসকে সহজ করাই আমাদের কাজ। সহজের ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ সূত্র আছে। এই সূত্রটা সবসময় মনে রাখবা। এই সূত্রটা তোমার সারা জীবন লাগবে। অ্যাকাউন্টিংয়ের প্রায় সব অঙ্কে এটা লাগবে, সেই জন্য সূত্রটা অবশ্যই মুখস্থ করবা। সূত্র হলো কি? ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। ঠিক উল্টা, ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। ডি বস মানে কি? ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন, বতে ব্যয়, সতে সম্পদ, বাড়লে ডেবিট। আর আদম, আতে আয়, দতে দায়, মতে মূলধন, বাড়লে ক্রেডিট। তাহলে কি হলো? এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। বেতন হিসাব, বেতন কি? ব্যয়। তাহলে ব্যয় বাড়ছে, আমরা এখন সূত্রে আসি। ব্যয় বাড়লে ডেবিট, তাহলে কি? বেতন হিসাব ডেবিট। আর নগদ, যেহেতু নগদ কি? সম্পদ বাড়লে ডেবিট, তাহলে কমলে হবে ঠিক উল্টা, কমলে হবে ক্রেডিট। তাহলে সম্পদ, এখানে নগদ টাকা চলে গেছে, কারণ আমরা 5,000 টাকা তাকে বেতন দিছি, তার মানে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা চলে গেছে।
তাহলে সম্পদ কমলে হলো ক্রেডিট, সেই জন্য নগদান হিসাব এই যে ক্রেডিট। বুঝে আসছে না? তো সেই জন্য এই যে সূত্র, এটা হলো সবসময় আমরা গুরুত্বপূর্ণ সূত্র হলো এটা ডি বস বাড়লে ডেবিট, তার মানে ডি বস কমলে ক্রেডিট, আদম বাড়লে ক্রেডিট, আদম করলে ডেবিট, ঠিক উল্টা। প্রায় সব অ্যাকাউন্টিংয়ের অঙ্কে এই সূত্র লাগবে, প্রায় সব, জাবেদা হোক, খতিয়ান হোক, রেওয়া মিল হোক, নগদান হিসাব হোক, তারপরে উদ্বৃত্তপত্র হোক, ব্যালেন্স শিট যেটাকে বলি, অ্যাকাউন্টিংয়ের সব অঙ্কে হলো এই সূত্র লাগবে। তো সেই জন্য এই সূত্র মুখস্থ করবা, বুঝবা, তাহলে অঙ্ক তোমাদের সুবিধা হবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? রনি স্যারের অ্যাকাউন্টিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটা হলো তৃতীয় অধ্যায় তোমাদের। তৃতীয় অধ্যায় আজকের বিষয় কি? ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। তো ডেবিট ক্রেডিট নির্ণয় হলো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তুমি যদি ডেবিট ক্রেডিট বুঝা যাও তাহলে তুমি অ্যাকাউন্টিংয়ের বস হয়ে যাবা। তো সেই জন্য আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে শিখব। তাহলে দেখা যাক ডেবিট ক্রেডিট নির্ণয়। হিসাব সাধারণভাবে 5 ধরনের হয়। একটা হলো কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন। এই 5টা হলো, সাথে আর একটা হলো উত্তোলন। তো আমরা ডেবিটের ক্ষেত্রে সংক্ষেপে ডিআর লিখব, যেটা অ্যাকাউন্টিংয়ে ইউজ করা হয়, আর ক্রেডিটের ক্ষেত্রে সিআর লিখব। দুতরফা লেনদেনের আমরা করব এখন। এর উদাহরণ কি? জনাব হাসান নগদ 5,000 টাকা নিয়ে মূলধন স্বরূপ ব্যবসা শুরু করলেন। এখানে কি হলো? প্রথম আমাদের কি করতে হবে? দুটা পক্ষ বের করতে হবে। দুটা পক্ষ বের করার সূত্র হলো কি আসলো আর কি গেল। তো প্রথম লেনদেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, প্রথম লেনদেন, যে লেনদেনে ব্যবসা আরম্ভ হয়, যেরকম এখানে জনাব হাসান নগদ 50,000 টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা আরম্ভ করলেন। উনি শুধু এনেছেনই, সুতরাং প্রথমটার ক্ষেত্রে শুধু আসলো হবে। কি আসলো? প্রথম আসলো হলো নগদ 50,000 টাকা আসলো, তাহলে নগদান হিসাব। আবার কি? মূলধন আসলো, মূলধন আসলো, মূলধন হিসাব। তাহলে এখন দুটা পক্ষ আমরা পেয়ে গেলাম। দুতরফা দাখিলা পদ্ধতির মেন হলো দুটা পদ্ধতি আমরা পেয়ে গেলাম। সেটা হলো কি? নগদান হিসাব আর হলো মূলধন হিসাব। এখন কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে? এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, দুটা সূত্র। একটা সূত্র কি? ডি বস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর আদম হলো কি? আদম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এটা ঠিক উল্টা। ডি বসের ঠিক উল্টা হলো আদম। ডি বস হলো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আদম হলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো ডি মানে হলো ড্রয়িংস মানে হলো উত্তোলন, বতে ব্যয়, সতে সম্পদ। আর আদমের ক্ষেত্রে আতে আয়, দতে দায়, মতে মূলধন। তো আমরা এখন এটা এই সূত্র প্রয়োগ করব এখানে। তো কি বলতেছে? নগদ টাকা আসলো। নগদ টাকা কি জিনিস? আমরা জানি, সবাই জানি, নগদ টাকা হলো সম্পদ। তাহলে সম্পদ বাড়লো, নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো। সম্পদ বাড়লে হলো ডেবিট। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। আবার মূলধন আসলো মানে মূলধন বাড়লো। তো মূলধনের ক্ষেত্রে কি? এই যে মূলধন বাড়লে ক্রেডিট, তাহলে এই মূলধন হিসাব ক্রেডিট। এবার দ্বিতীয়তে আসি। দ্বিতীয় হলো কি? অফিসের আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে কি আসলো? আসবাবপত্র আসলো, আসবাবপত্র হিসাব। কি গেল? আসবাবপত্র কিনতে যায়, আমাদের নগদ 5,000 টাকা চলে গেছে। আসবাবপত্র কিনতে যায় কি হয়েছে? আমাদের 5,000 টাকা চলে গেছে। এই 5,000 টাকা যার কাছ থেকে কিনছে তাকে দিছি। তাহলে কি? নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে আমরা জানি আসবাবপত্র হলো সম্পদ বাড়লে ডেবিট, তাহলে সম্পদ হিসাব ডেবিট। এরপরে কি? এরপরে হলো নগদ টাকা আমাদের চলে গেছে, তাহলে নগদ টাকাও সম্পদ কমে গেছে, কমলে হলো কি? ক্রেডিট হয়। তারপরে তৃতীয় নম্বর হলো কর্মচারীদের বেতন প্রদান করা হলো 6,000 টাকা। তাহলে কি আসলো? কি দেওয়া হলো? বেতন দেওয়া হলো। আমরা সূত্র কি জানি? কি আসলো বা কি দেওয়া হলো? কি দেওয়া হলো? বেতন দেওয়া হলো। তাহলে বেতন যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বেতন হিসাব। আর আমাদের কি গেল? বেতন দিতে যায় আমাদের নগদ টাকা চলে গেছে।
তাহলে নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে বেতন কি জিনিস? বেতন হলো ব্যয় বা খরচ। এই ব্যয় কি হয়? ব্যয় বাড়লে হয় ডেবিট। তাহলে বেতন হলো ব্যয় হিসাব, তো ব্যয় বাড়ছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আবার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা সম্পদ, সম্পদ চলে গেছে ক্রেডিট। 4 নম্বর কি? 4 নম্বর পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। পণ্য ক্রয়, এটা গুরুত্বপূর্ণ। ক্রয় বিক্রয় সবসময়, পণ্য ক্রয় এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসবেই পরীক্ষাতে। পণ্য ক্রয় বিক্রয় এই দুটোই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবেই। আচ্ছা, এটা আসলে আমি ভালোভাবে বুঝি। 4 নম্বর পণ্য ক্রয়, কি আসলো? পণ্য ক্রয় করছি, কি পাইছি? পণ্য পাইছি। আর কি গেছে? নগদ টাকা গেছে। বুঝে আসছে না? পণ্য ক্রয় করা হয়েছে, আমরা কি পাইছি? পণ্য পাইছি। আর কি গেল? নগদ টাকা গেল। সবসময় মনে রাখবা, পণ্য যখনই হবে, পণ্য আসলো তাহলে ক্রয় হিসাব হবে, পণ্য গেল তাহলে বিক্রয় হিসাব হবে। এখানে কি হয়েছে? পণ্য আসছে, তাহলে হবে কি হিসাব হবে? পণ্য আসছে, এই যে দেখো 4 নম্বর পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য আসলো, পণ্য আসলো থাকলেই হলো ক্রয় হবে। পণ্য আসলো থাকলেই, পণ্য আসছে থাকলেই হলো ক্রয় হবে, তাহলে ক্রয় হিসাব। আবার আমাদের নগদ টাকা, পণ্য আমরা পাইছি, আর কি গেল? নগদ টাকা গেল, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব, ক্রয় হিসাব কি জিনিস? ক্রয় করলে আমাদের কি হয়? ক্রয় করলে কোম্পানির ব্যয় হয়, কারণ টাকা ব্যয় করেই ক্রয় করতে হয়। তাহলে ব্যয়, ব্যয় বাড়লো তাহলে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আবার নগদ টাকা গেল তো সম্পদ গেল, সম্পদ গেলে ক্রেডিট। তারপরে কি? 5 নম্বর ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কি হলো? ব্যাংকে টাকা বাড়লো আর আমাদের নগদ টাকা চলে গেল। বুঝে আসছে না? ব্যাংকে টাকা আসলো, তার মানে ব্যাংক হিসাব। নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কি জিনিস? সম্পদ। সম্পদ বাড়লে কি হয়? সম্পদ বাড়লে হয় ডেবিট। নগদ টাকা আমাদের চলে গেছে, তাহলে নগদ টাকা, সম্পদ কমে গেছে, সম্পদ কমলে হয় ক্রেডিট, ক্রেডিট। 6 নম্বর কি? 6 নম্বর হলো পণ্য বিক্রয় করা হলো। এই যে পণ্য বিক্রয় করা হলো, আমরা কি শিখেছি? পণ্য আসলো মানে হলো, পণ্য আসলো মানে ক্রয়, পণ্য পণ্য গেল মানে কি? বিক্রয়। পণ্য আসলো মানে কি? ক্রয়। আবার বলতেছি, পণ্য আসলো মানে ক্রয়, আর পণ্য চলে গেছে, বিক্রি করেছে মানে কি? পণ্য চলে গেছে। বুঝে আসছে না? পণ্য বিক্রয় করা হয়েছে 18,000 টাকা। আমরা কি পেলাম? পণ্য বিক্রি করে আমাদের কি পেলাম? কি আসলো? নগদ টাকা আসলো, নগদ টাকা আসলো, তার নগদান হিসাব। আর কি? নগদ টাকা আসলো, নগদান হিসাব। আর পণ্য গেল মানে হলো বিক্রয়, তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব আর বিক্রয় হিসাব পেলাম। তাহলে এখন ডেবিট ক্রেডিট দেখি। সম্পদ যেহেতু বাড়লো, নগদ বাড়লো মানে সম্পদ বাড়লো মানে ডেবিট। আর হলো বিক্রয়, বিক্রয় মানে কি? বিক্রয় মানে হলো আমাদের আয়। বিক্রয় মানে কি? আয়। বিক্রয় করার মাধ্যমে আমাদের কি হয়? আয় হয়। তো আয়ের ক্ষেত্রে আমাদের কি সূত্র জানি? আয় বাড়লে ক্রেডিট। বিক্রয় হয়েছে মানে আমাদের আয় বাড়ছে, সেই জন্য বিক্রয় সবসময়, সবসময় কি মনে রাখবা? বিক্রয় সবসময় ক্রেডিট, ক্রয় সবসময় ডেবিট। ক্রয় সবসময় কি? ডেবিট। বিক্রয় সবসময় কি? ক্রেডিট। এটা সবসময় মনে রাখবে, এটা পরীক্ষাতে আসবেই। তাহলে 7 নম্বর, এবার 7 নম্বর কি বলতেছে? বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হয়েছে, তার মানে বিজ্ঞাপন করা হয়েছে কিন্তু নগদ টাকা দেওয়া হয়নি, ব্যাংক থেকে টাকা গেছে। বুঝে আসছে না? তাহলে আমরা কি দেওয়া হলো? বিজ্ঞাপন খরচ দেওয়া হলো, তাহলে বিজ্ঞাপন হিসাব। আর হলো ব্যাংকের টাকা চলে গেল, ব্যাংকের টাকা চলে গেল, তাহলে ব্যাংক হিসাব। তাহলে বিজ্ঞাপন কি? বিজ্ঞাপনের আমাদের খরচ, ব্যয়। ব্যয়ের ক্ষেত্রে আমরা কি জানি? ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে বিজ্ঞাপন হিসাব হলো ডেবিট। আর ব্যাংকের টাকা চলে গেল, সম্পদ কমলে হলো ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর 8 নম্বর, কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। তাহলে প্রথম হলো কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কি আসলো? নগদ টাকা আসলো, নগদ টাকা হিসাব ডেবিট। আর কমিশন আয়, কমিশন কি?
আয়, আয়ের ক্ষেত্রে কি হয়, আয় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, সুতরাং আয় হিসাব ক্রেডিট। তারপরে 10 নম্বর কি, ধারে পণ্য বিক্রয় করা হলো, ধারে পণ্য বিক্রি করা হলো, পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু কি হয়েছে, টাকা পাওয়া যায়নি। এর আগে বিক্রয় করা হয়েছে, নগদ টাকা পাওয়া গেছে, তাহলে এবার বিক্রি করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি ধারে। সবসময় মনে রাখবা, ধারে যখন কোনো কিছু ধারে বিক্রয় করা হয় তখন দেনাদারের সৃষ্টি হয়। কি বলা হলো, ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের সৃষ্টি হয়। দানাদার মানে কি, যার কাছ থেকে আমি টাকা পাবো, যার কাছ থেকে আমি টাকা পাবো। দানাদার মানে আমার সম্পদ, সে এখন টাকা দেয়নি কিন্তু ভবিষ্যতে টাকা দিতে হবে, কারণ সে আমার পণ্য কিনছে। তাহলে পণ্য বিক্রয় 18,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা, সরি 10 নম্বর। তাহলে দানাদারের সৃষ্টি হলো, ধারে পণ্যের কারণে কি হলো, দানাদারের সৃষ্টি হলো বা দানাদার আসলো, দানাদার হিসাব। আর হলো পণ্য গেল, পণ্য গেলে কি হবে, আমরা জানি পণ্য আসলে হয় ক্রয় আর পণ্য গেলে হয় বিক্রয়। তাহলে কি হলো, বিক্রয়, দানাদার হলো সম্পদ, সম্পদ বাড়লো তার মানে ডেবিট, বিক্রয়, বিক্রয় মানে হলো আমাদের আয়, আয়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি আয় বাড়লে ক্রেডিট, সুতরাং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে হলো 11 নম্বর, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো মানে ব্যাংকের মাধ্যমে চেক, ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, ভাড়ার টাকা ক্যাশ দেওয়া হয়েছে না, ক্যাশ দেওয়া হয়নি, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে কি হবে, ভাড়া দেওয়া হলো, কি দেওয়া হলো, কি দেওয়া হলো, ভাড়া দেওয়া হলো। আর কি হলো, ব্যাংকের টাকা গেল। ভাড়া যেহেতু কি, ভাড়া হলো ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর ব্যাংকের টাকা মানে সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট। এরপরে কি, ব্যবসায়ের প্রয়োজনে, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যবসার দরকার সেই জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা, তার মানে হলো কি যে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকের টাকা কমে গেছে। আবার কি, নগদ টাকা আসছে, তাহলে কি আসলো, নগদ টাকা পেলাম, ব্যাংক থেকে কি পেলাম, নগদ টাকা পেলাম। আর কি, আবার ব্যাংকের টাকা কমে গেল, তাহলে একবার সম্পদ বাড়লো আর একবার সম্পদ কমলো। নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো, সম্পদ বাড়লে ডেবিট, আর ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংকের টাকা কমলে কি হয়, সম্পদ কমে গেল, সম্পদ কমালে কি হয়, ক্রেডিট হয়। তো শিক্ষার্থীরা, তো সেই জন্য সবসময় মনে রাখবে, এই সূত্র তোমাদের মনে রাখতে হবে, ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট, এটা মনে রাখবা। এটা অ্যাকাউন্টিংয়ে জাবেদায় লাগবে, তোমার জাবেদাতে লাগবে, খতিয়ানে লাগবে, রওয়া মিলে লাগবে, নগদানে লাগবে, চূড়ান্ত হিসাবে লাগবে, অ্যাকাউন্টিংয়ে সব জায়গায় এটা লাগবে, সুতরাং এটা অবশ্যই মুখস্থ করবা। আর কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আর রনি স্যারের অ্যাকাউন্টিংয়ের ক্লাসে নিয়মিত থাকবা। তোমাদের শুধু এগুলো যদি দেখো, আমি পুরা তোমাদের নবম দশম পুরা বই আমি তোমাদের এরকম করে প্রত্যেকটা পাতা তোমাদের ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। সুতরাং অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের এই সম্পর্কে জানাও। আর হলো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। হিসাব চক্রগুলো হলো লেনদেন শনাক্তকরণ। তো প্রথমে কথা হলো, আমরা যখন কোনো লেনদেন পাবো, প্রথমে কোনো ঘটনা পাবো, প্রথমে সেটাকে শনাক্ত করব এটা আসলে লেনদেন কি লেনদেন না। তারপরে যদি এটা লেনদেন হয় তাহলে ব্যবসায় আসবে, আর যদি লেনদেন না হয় তাহলে ব্যবসায় আসবে না। যেরকম মালিকের চুরি 500 টাকা, তো এটা মালিকের ব্যক্তিগত বিষয়, আমাদের ব্যবসার হিসাব বিষয় না, সেই জন্য এটা লেনদেনে আসবে না। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকা, এটা হলো ব্যবসায় লেনদেন, সুতরাং এটা হিসাবে আসবে। এভাবে লেনদেন শনাক্তকরণ করা হয়। এরপর লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ মানে যেরকম আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তো এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে এটা হলো লেনদেন বিশ্লেষণ, এই যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা লেনদেন বিশ্লেষণ। এরপরে কি করা, এরপরে জাবেদাভুক্ত করা। এই যে লেনদেন আসবাবপত্র হিসাব আর হলো নগদান হিসাব, এটা জাবেদাভুক্ত করা হলো, তার ফলে হলো কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
তাহলে চতুর্থ ধাপ কি? জাবেদার পরে চতুর্থ ধাপ হলো খতিয়ান। জাবেদার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হলো জাবেদা হলো প্রাথমিক বই। হিসাবের প্রাথমিক বই কোনটা? পরীক্ষায় আছে এমসিকিউ। হিসাবের প্রাথমিক বই কোনটা? জাবেদা। খতিয়ানে স্থানান্তর। খতিয়ান মানে কি? জাবেদার পরে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয়, খতিয়ানভুক্ত করা হয়। খতিয়ান হলো খুব গুরুত্বপূর্ণ। খতিয়ানকে বলা হয় রাজা বই, পাকা বই, স্থায়ী বই। খতিয়ান হলো স্থায়ী, এটা কয়েকটা নাম আছে। একটা হলো পাকা বই, খতিয়ানকে বলা হয়। আর একটা কি বলা হয়? রাজা বই। আর একটা বলা হয় স্থায়ী বই, স্থায়ী হিসাবের বই। খতিয়ান করার পরে পঞ্চম হলো রেওয়ামিল প্রস্তুতকরণ। খতিয়ানে যেগুলো আছে সেগুলো যেগুলো ব্যালেন্স সেগুলো দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিলের পরে কি আছে? ষষ্ঠ হলো সমন্বয় দাখিলা করতে হয়। এরপরে সপ্তম হলো কি? কার্যপত্র প্রস্তুত। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কার্যপত্রের পরীক্ষা আছে। হিসাবের কোন ধাপগুলো, হিসাবের কোন চক্র বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, এটা হলো কার্যপত্র, এটা হলো ঐচ্ছিক। এগুলো সব বাধ্যতামূলক। লেনদেন শনাক্তকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেওয়ামিল, এগুলো সব বাধ্যতামূলক। এগুলো করতে হবে, না করলে হিসাব করতেই পারবেন না। কিন্তু হিসাব কার্যপত্র প্রস্তুত হলো ঐচ্ছিক। এরপরে কি? আর্থিক বিবরণী প্রস্তুত। কার্যপত্র করার পরে কি করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এরপরে ধাপ হলো সমাপনী দাখিলা। শেষ ধাপ হলো কি? হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। এটা একটা গুরুত্বপূর্ণ। হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি? এভাবে প্রশ্ন আসতে পারে। সেজন্য এমসিকিউর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ একটা আসবেই। এরপরে কি? হিসাবের ধারাবাহিকতা রক্ষা। ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি? ব্যবসায় প্রতিষ্ঠান কখনো 1 বছরের জন্য হয় না, 6 মাসের জন্য হয় না, 3 মাসের জন্য হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। এই ধারণাকে কি বলা হয়? চলমান ধারণার নীতি। তোমরা যখন উপরের কাছে পড়বা, এগুলো বিভিন্ন নীতি তোমাদের পড়ানো হবে। তো আজকের বিষয় হলো চলমান ধারণার নীতি। চলমান ধারণার নীতি নাকি? ব্যবসার ক্ষেত্রে একটা নীতি অনুসরণ করা। কি? আমরা ধরেই নেই যে ব্যবসা প্রতিষ্ঠান হলো অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে। চলমান ধারণার নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ চলতি হিসাব কাজ শেষ হলে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল শুরু হবে। চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জেরসমূহ পরবর্তী বছরের জের হিসাবে দেখানো হয়। বুঝে আসছে না? এইভাবে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। একতরফা দাখিলা পদ্ধতি। এই একতরফা দাখিলা পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হলো কোন ব্যবসা প্রতিষ্ঠানে জন্য ব্যবহার করা হয়? সেটা হলো কি? আয়তনে ছোট। এমসিকিউ আসতে পারে। একতরফা দাখিলা পদ্ধতি কোন ব্যবসার জন্য, কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে ইউজ করা হয়? একটা হলো প্রতিষ্ঠান আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম যেগুলো প্রতিষ্ঠানে। কারণ কি? একতরফা এই ছোট প্রতিষ্ঠান, কারণ দুতরফা দাখিলা পদ্ধতিতে যদি হিসাব রাখতে হয় তাকে কমপক্ষে বিবিএ এমবিএ করে আসা লাগবে। তো একটা ছোট প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সে হয়তো লেখাপড়াই জানে না, ক্লাস 5 পাস, 10 পাস। তো সে কিভাবে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করবে? তো সেই জন্য সে নিজের মতো করে এই হিসাব রাখে। এটাই হলো একতরফা দাখিলা পদ্ধতি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা হলো বিজ্ঞানসম্মত নয়। তো এগুলো থেকে এমসিকিউ আসবে। আর হলো কি? একতরফা দাখিলা পদ্ধতি লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি? এটা হলো ইম্পর্টেন্ট পড়বা। সেটা হলো কি? লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি? একেবারে সহজ সূত্র। সমাপনী মূলধন প্লাস উত্তোলন, সমাপনী মূলধন প্লাস উত্তোলন, আর মাইনাস কি? প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। এখন প্রশ্ন হলো প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই প্রারম্ভিক সূত্রের ক্ষেত্রে প্রারম্ভিক সবার ক্ষেত্রে আছে, দেখো প্রারম্ভিক। আর সবসময় সম্পদ আগে হয় তারপরে দায় হবে। সম্পদ আগে হয় তারপরে দায় হবে। কারণ তুমি দায় মিটাবা কিভাবে? তোমার লোন আছে, এই লোন তোমার সম্পদ থাকাই তো মিটাবা। তো সেই জন্য সম্পদ সবসময় আগে। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, সমাপনী মূলধন। তাহলে ওই একই, সমাপনী তো থাকবেই। তাহলে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, একেবারে সহজ। আর এখানে গুরুত্বপূর্ণ হলো কখন লাভ হবে আর লস হবে। এটার যোগফল যখন বেশি হবে তখন লাভ হবে, আর এটার যোগফল যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে। বুঝে আসছে? আবার বলতেছি, এটা যেটা সমাপনী মূলধন প্লাস উত্তোলন, এটা যদি যোগফল বেশি হয়, এটা দুটা যোগফল যদি বেশি হয় তাহলে লাভ হবে। আর এটার যদি
যোগফল প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এটার যদি যোগফল বেশি হয় তাহলে ক্ষতি হবে, তাহলে রেজাল্ট আসবে মাইনাস, তো সেই জন্য ক্ষতি। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম। এই তৃতীয় অধ্যায়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আমরা প্রথম অধ্যায় শেষ করছি, দ্বিতীয় অধ্যায় শেষ করছি, আজ তৃতীয় অধ্যায়। এভাবে তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় তোমাদের পড়ানো হবে। সেই জন্য অবশ্যই রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসের সাথে থাকো। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি উত্তর দেবো। আর অবশ্যই রনি স্যারের অ্যাকাউন্টিং চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর এটাকে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।